বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আজকের যে ভিডিওটি বানাচ্ছি, এই ভিডিওটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করবেন বা হেয়ার ট্রান্সপ্ল্যান্ট নিয়ে ভাবছেন, কারণ আহ, গত কয়েকদিন আগে এমন একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে, যেটা আপনারা হয়তো কম বেশি অনেকেই শুনেছেন, যে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করাতে গিয়ে দুজনের মৃত্যু হয়েছে কয়েক মাসের ব্যবধানে। ইনি হচ্ছেন ময়াঙ্ক বিনীত দুবে। ঠিক কয়েক দিন আগেই, মানে কয়েক মাস আগেই তিনি হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করিয়েছিলেন কানপুরের একটা এম্পায়ার ক্লিনিক নামের ক্লিনিক থেকে। তো সেখানে তার হেয়ার ট্রান্সপ্ল্যান্টের পর তিনি মারা যান। তো এই কয়েক দিনের ব্যবধানে দুজন ইঞ্জিনিয়ারের মৃত্যু হয়, শুধুমাত্র একজন ভুয়ো ডেন্টিস্টের কারণে। তো আজকের যে ভিডিওটি, এই ভিডিওটি মূলত বানানো হচ্ছে যে কিভাবে আপনি নিরাপদে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করাবেন। এই হেয়ার ট্রান্সপ্ল্যান্টের সাথে কতটা রিস্ক জড়িয়ে আছে সেই বিষয়ে সম্পূর্ণ আলোচনা করব, এবং কি কি বিষয়ে আপনি নজরে রাখলে আপনি বিভিন্ন বড় বিপদগুলোকে কিন্তু এড়িয়ে যেতে পারবেন, বা আপনি হেয়ার ট্রান্সপ্ল্যান্ট সম্বন্ধে সম্পূর্ণ ধারণা নিয়েই আপনি কিন্তু হেয়ার ট্রান্সপ্ল্যান্টটা করাতে পারবেন। তাই তার বিপদ কি হতে পারে, বা সেগুলো থেকে কিভাবে এড়িয়ে যাওয়া যেতে পারে, বা এর সাথে কতটা রিস্ক জড়িয়ে আছে, সেটা নিয়ে সম্পূর্ণ ভিডিওটি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই যে আহ, বিনীত দুবে, তার মুখ কিভাবে ফুলে গিয়েছে, একদম গোটা মুখ চোখ সব কিন্তু ফুলে গিয়েছে। তো প্রাথমিকভাবে যে বিষয়টি জানা যাচ্ছে, যে যিনি সার্জারি পারফর্ম করেছিলেন বা যার আন্ডারে সার্জারি পারফর্ম করা হয়েছিল, তিনি কিন্তু একজন শুধুমাত্র ডেন্টিস্ট ছিলেন। তিনি কিন্তু সার্জারি, এই ধরনের সার্জারি পারফর্ম করার মানে অথরাইজ ছিলেন না। তো এখানে যে ঘটনাটা ঘটেছে, সাধারণত অ্যানাস্থেসিয়া বা অ্যানাস্থেসিয়ার ওভারডোজের কারণে এই ঘটনা ঘটতে পারে, বা অ্যানাস্থেসিয়া টক্সিফিকেশন হয়েছে, যার কারণে মুখ চোখ এরকম ফুলে গিয়েছে, তো বোঝা যাচ্ছে। তো এই ধরনের ইনফেকশন থেকেই তার হয়তো মৃত্যু হয়েছে। পরবর্তীকালে তাকে যখন হসপিটাল এই ডাক্তারের সাথে যোগাযোগ করা হচ্ছিল, ডাক্তার বলেছিল এটা সাধারণ ঘটনা, কিছু হবে না। তো এইভাবে তাকে এড়িয়ে গিয়েছিল, পোস্ট কেয়ার তাকে কিন্তু প্রপারলি দেওয়া হয়নি, বা তাকে সময়ের মধ্যে তাকে সেরকম গুরুত্ব দেওয়া হয়নি, যার কারণে আজ এই পরিণতি ঘটেছে। দেখতে পাচ্ছেন কিভাবে চারদিক ফুলে গিয়েছিল বা কিরকম অবস্থা। তো যদি এখানে দেখি, এই কয়েক মাসের ব্যবধানেই কিন্তু মৃত্যু ঘটেছে দুজনের। এক বিনীত দুবে, আরেকজন মায়াঙ্ক, মায়াঙ্ক কাথিয়ার তার নামে, এই নামের একজনের। সো ভালো লুকের জন্য জীবন হারালেন দুজন, একজন বিনীত আর একজন মায়াঙ্ক। তো হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করার 24 ঘন্টার মধ্যে মুখ ফুলে যায় বিনীতের। চিকিৎসা চালিয়ে যান ডেন্টিস্ট অনুষ্কা তিওয়ারি। মৃত্যু ঘটে 15ই মার্চ, অভিযোগ দায়ের হয় তার ঠিক 56 দিন পর। ডেন্টিস্ট যে চিকিৎসা চালায়, তার কিন্তু সেই পারমিশন ছিল না, তারপরেও সেই হেয়ার ট্রান্সপ্ল্যান্টের মতো সার্জারি সে পারফর্ম করে। যাই হোক, তারপরের যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে, এই যে ডক্টর, অর্থাৎ ডেন্টিস্ট ছিলেন অনুষ্কা তিওয়ারি, তিনি কিন্তু প্রপার সাপোর্ট দেননি। আর তার কোনো এমবিবিএস ডিগ্রি ছিল না, না ছিল কোনো ট্রান্সপ্ল্যান্টের ট্রেনিং। তিনি অবৈধভাবে একটি ক্লিনিক চালিয়ে যাচ্ছিলেন, হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করাচ্ছিলেন। এখন তিনি পলাতক, এবং পুলিশ তাকে কিন্তু এখন খুঁজছে। তো এই যে কয়েক মাসের ব্যবধানে, অর্থাৎ 6 মাসের ব্যবধানে, আরেকজন ইঞ্জিনিয়ার যিনি মারা গিয়েছিলেন ময়াঙ্ক, ময়াঙ্ক মারা গিয়েছিলেন 18ই নভেম্বর। তো ওষুধ খাওয়ার পর তার মাথা ব্যথা শুরু হয়, ধীরে ধীরে মুখ ফুলে যেতে থাকে, অসুস্থ হয়ে পড়েন, মারা যান কয়েক ঘন্টার ব্যবধানে। তিনি বারবার ডাক্তারের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন, ডাক্তার কিন্তু সেভাবে তাকে রেসপন্স করেনি। মানে এখানে পোস্ট কেয়ারের সাপোর্টের কিন্তু একটা প্রবলেম ছিল, পোস্ট কেয়ার সাপোর্ট তাকে কিন্তু দেওয়া হয়নি, বা সব থেকে বড় কথা, একজন রেজিস্টার্ড ডাক্তারের থেকে আহ, এই সার্জারিটা কিন্তু করানো হয়নি। রেজিস্টার্ড ডাক্তার মানে কিন্তু, আমি যেটা বলতে চাইছি, যে এই ধরনের সার্জারি পারফর্ম করার জন্য অথরাইজড যারা, তাদের থেকে কিন্তু এই ধরনের সার্জারি করানো হয়নি। তো এই যে ঘটনাটা ঘটলো, তার মূল কারণ কি, যেটা আপনাদেরকে মাথায় সব সময় রাখতে হবে, সেটা হচ্ছে আহ, ইনি কিন্তু একজন ডাক্তার নয়, মানে সার্জন নন, ঠিক আছে, বা তিনি কোনো ডার্মাটোলজিস্ট নন, তিনি ছিলেন ডেন্টিস্ট, অর্থাৎ দন্তরোগ বিশেষজ্ঞ ছিলেন। আর ক্লিনিকটা কিন্তু প্রপারলি রেজিস্টার্ডও ছিল না, আর না ছিল সেখানে কোনো মেডিকেল সাপোর্ট। ট্রান্সপ্ল্যান্ট চলাকালীন ভুল ওষুধ প্রয়োগ করা হয়, অর্থাৎ যে অ্যানাস্থেসিয়া দেওয়া হয়েছিল সেই অ্যানাস্থেসিয়ার ডোজ কিন্তু প্রপার দেওয়া হয়নি। সাধারণত একটা 70 কেজি ওজনের মানুষের সারা দিনে, মানে যখন সার্জারি হয়, সেই সময় যে অ্যানাস্থেসিয়ার ডোজটা দেওয়া হয় সেটা
400 মিলিগ্রাম, 450 মিলিগ্রামের বেশি দেওয়া যায় না, আমি যতটুকু জেনেছি। তো এটা কম বেশি হতে পারে ভুল, মানে ইনফরমেশনটা আমি প্রপার দিলাম কিনা আমি জানি না, বাট এইরকমই একটা রেঞ্জে দেওয়া হয়। আমি আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে এই কথাটা বলছি। তো এখন যে ব্যাপারটা হচ্ছে সেটা, এই বিষয়গুলো কিন্তু একজন ভালো ডাক্তার তিনি কিন্তু জানেন, এবং সার্জারি করার সময় তাকে কতটা ডোজ দিতে হবে কতটা দিতে হবে না, সেটা কিন্তু হচ্ছে যে এক্সপিরিয়েন্স ডাক্তার তিনি কিন্তু জানেন। এখানে কিন্তু অতিরিক্ত ডোজ দেওয়ার কারণে অ্যানাস্থেসিয়া টক্সিফিকেশন হয়েছে। তো একটা কথা মাথায় বারবার রাখতে হবে, সস্তার লোভে নয়, নিরাপত্তাকে বেছে নিন। অর্থাৎ আপনারা আজকে সোশ্যাল মিডিয়ায় অহরহ অ্যাড দেখছেন, এখানে 10 টাকায় গ্রাফট ট্রান্সপ্ল্যান্ট হচ্ছে, অর্থাৎ এফইউ সার্জারি হয়ে যাচ্ছে, ওখানে 5 টাকায় হয়ে যাচ্ছে, ওখানে 8 টাকা, কোথাও 15 টাকা, কোথাও 16 টাকা। তো এই যে ধরনের অ্যাডগুলো আপনারা দেখছেন, সেগুলো থেকে দয়া করে একটু অ্যাভয়েড করবেন। অ্যাভয়েড মানে আমি এটা বলছি না যে সেই অ্যাড দেখে আপনি রেসপন্স করবেন না, অবশ্যই করবেন, কিন্তু আপনাকে বারবার সেই জিনিসটাকে যাচাই করে নিতে হবে যে কোনটা ঠিক কোনটা ভুল। ঠিক আছে? তো এখানে যে বিষয়গুলো দেখতে হবে, কি কি বিষয় আপনি দেখবেন, সেই বিষয়টাকে কিন্তু আমি আবার বারবার আমি এই ভিডিওতে বলে দেবো। তো আপনারা ভিডিওটা কন্টিনিউয়াস দেখতে থাকুন, এবং এই ভিডিওটা যদি হেল্প করে আপনাকে, অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং শেয়ার করবেন। আমি এখন পরবর্তী যে ক্ষেত্র নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে সঠিক ডাক্তার বেছে নিতে হবে। এমনকি সার্জারি ফিক্স করার আগে ডাক্তারটা কিন্তু আপনাকে ভালোভাবে, যিনি সার্জারি পারফর্ম করবেন বা যার আন্ডারে সার্জারি হবে, তার কিন্তু কোয়ালিফিকেশন জেনে নিতে হবে, আর তার এক্সপিরিয়েন্স জেনে নিতে হবে। অর্থাৎ ডাক্তার এমবিবিএস কিনা, এমবিবিএস ডার্মা কিনা, বা এমএস কিনা, এমডি কিনা, বা তিনি একজন প্লাস্টিক সার্জন কিনা, বা কমপক্ষে তিনি একজন সার্জন কিনা, বা এমবিবিএস কিনা, এবং মেডিকেল কাউন্সিল দ্বারা রেজিস্টার্ড কিনা, এমার্জেন্সির সময় এমার্জেন্সি সেট আপ আছে কিনা, এবং তার সার্জারি করার বিভিন্ন রিভিউ, পুরনো পেশেন্টদের ফিডব্যাক, এগুলো কিন্তু দেখতে হবে। আমি কিন্তু আবার একটা কথা বারবার বলছি যে ডোন্ট কম্প্রোমাইজ উইথ দ্য প্রাইস। আপনারা কম পয়সার, দেখবেন যে কম পয়সার প্রাইস দেখে আপনারা চলে যাচ্ছেন, আর নিজেদের সেফটি স্ট্যান্ডার্ডটাকে কিন্তু ফলো করছে না, সেইখানে হাইজিন দেখছেন না, আপনারা যেখানে খুশি গিয়ে সার্জারি করে নিচ্ছেন। এক্ষেত্রে কিন্তু আপনাকে একটা বড় রকমের মাসুল গুনতে হতে পারে। এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে। আর একটা কথা হচ্ছে যে আপনি আহ, মানে যেটা না বললেই নয়, তো টাকা কিন্তু জীবন ফিরিয়ে আনতে পারবে না, তাই নিজের চুল ফেরত পেতে গিয়ে জীবন হারাবেন না। হ্যাঁ? তো অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে আপনার সেফটি, সঠিক চিকিৎসক, সঠিক ব্যবস্থা, এবং সঠিক নিরাপত্তা এবং সচেতনতা, এবং পোস্ট কেয়ার, মানে আপনার সার্জারি হচ্ছে তার আগে প্রি ট্রান্সপ্ল্যান্টে আপনার যা কেয়ার হচ্ছে হচ্ছে, পোস্ট কেয়ার অত্যন্ত জরুরি। যেমন এই ক্ষেত্রে মায়াঙ্ক বা আপনার বিনীত, এই যে দুজনের যে সাথে যে ঘটনাটা ঘটেছে, পোস্ট কেয়ার কিন্তু তাকে দেওয়া হয়নি ঠিকঠাক, তাদেরকে ডিলে করা হয়েছে বারবার, যে কিছু হবে না, কোনো প্রবলেম নেই, এটা এই ওটা ওই, এইভাবে কিন্তু তাকে বারবার ডিলে করেছে, এবং পরবর্তী ক্ষেত্রে কিন্তু কয়েক ঘন্টার ব্যবধানে তাদের মৃত্যু হয়েছে, এবং তাদেরকে ওভারডোজ দিয়েছে, তাদের শরীর দেখেই আপনি বুঝতে পারছেন। তো আরেকটি কথা হচ্ছে যে আমি খুব সম্প্রতি আমার হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন যে এই এই এরিয়া দেখুন, আমার প্রায় লেভেল 6 বল্ডনেস ছিল। তো প্রথম দিনে আমার প্রায় 3,000 মতো গ্রাফট সার্জারি হয়েছিল, এবং দ্বিতীয় দিনে আমার প্রায় 2,500, প্রায় টোটাল 5,500 সার্জারি হয়েছিল। এই যে সার্জারিটা আমার হলো, এটা কিন্তু প্রপার প্ল্যানিং করে হয়েছিল, যেখানে ডাক্তার আমাকে প্রত্যেকটা স্টেপ বুঝিয়ে দিয়েছিলেন কি করতে হবে কি করতে হবে না। এবং আমি যে সার্জারিটা করিয়েছি একজন ডার্মাটোলজিস্টের কাছ থেকে, ডাক্তারের নাম হচ্ছে ডক্টর শুভজিৎ ঘোষাল। ঠিক আছে? এবং রেশমি হক, দুজন ডাক্তার ছিলেন, এবং ওনারা আমাদেরকে খুব ভালোভাবে সাপোর্ট করেছেন, প্রত্যেকটা জায়গায় আমাকে বুঝিয়েছেন যে কিভাবে কি সার্জারি পারফর্ম হবে। এবং আরেকটা বড় কথা হচ্ছে যে এই এই যে 5,500 যে চুলের আমার সার্জারিটা হয়েছে, সেটা কিন্তু প্রায় আমার 20 ঘন্টার মতো সার্জারি হয়েছে, অর্থাৎ একদিনে কিন্তু পুরো সার্জারিটাই হয়নি, অর্থাৎ আমাকে পার্টে পার্টে সার্জারি করা হয়েছে। তো সেক্ষেত্রে কি হয়েছে কি, আমার যে অ্যানাস্থেসিয়া দেওয়া হয়েছে, সেই অ্যানাস্থেসিয়া নেওয়ার যে ক্ষমতা বা যতটুকু ডোজ দেওয়ার, সেই ততটুকু ডোজই কিন্তু আমাকে দিয়েছে, যার ফলে আমার কিন্তু খুব একটা সোয়েলিং হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন আমার সার্জারিটা কত সুন্দর হয়েছে। তো আমি এই বিষয়ে তো আপনাদেরকে বললাম। তো এখন একটা কথা হচ্ছে যে উম, আপনি যে এই সিদ্ধান্ত নেবেন যে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করাবেন, হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করাটা একটা কিন্তু গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এটা আপনার শুধু চেহারা নয়, এটা আপনার আত্মবিশ্বাসকেও কিন্তু প্রভাবিত করে। ঠিক আছে? হেয়ার ট্রান্সপ্ল্যান্ট অত্যন্ত জরুরি একটা
বিষয় একজন যখন তার আত্মবিশ্বাসকে ফিরে পেতে চাই, মাথায় যখন চুল থাকে না। এটা আমি খুব ভালোভাবেই বুঝি, কারণ এটা আমার ক্ষেত্রে ঘটেছে। আরেকটা কথা আপনাদেরকে বলবো, যে হেয়ার ট্রান্সপ্ল্যান্টের সাথে কিন্তু কিছু সুনির্দিষ্ট আহ, ঝুঁকি থাকে। সেই ঝুঁকিগুলো কিন্তু অ্যানাস্থেসিয়ার মতো মেটার আছে, বা আপনার কোনো কোমরবিডিটি আছে কিনা। কোমরবিডিটি মানে হচ্ছে, ধরুন আপনার কোনো ক্রনিক ডিজিজ, যেমন ডায়াবেটিস বা কিডনি প্রবলেম, এই ধরনের যদি প্রবলেম থেকে থাকে, অবশ্যই একজন রেজিস্টার্ড, একজন এক্সপিরিয়েন্স ডাক্তারের থেকে পরামর্শ নিয়েই এই সার্জারি পারফর্ম করাবেন, ঠিক আছে? তো অ্যানাস্থেসিয়ার ক্ষেত্রে কি হয়, আমার ক্ষেত্রে যেমন হয়েছিল, অ্যানাস্থেসিয়া দেওয়ার সময় তার আগে একটা টেস্ট করা হয়েছিল, যেটাকে প্রিক টেস্ট বলে। আমার একটা জায়গায় অ্যানাস্থেসিয়া দিয়ে সেটা টেস্ট করে নিয়েছিল, এতে আমার কোনো অ্যালার্জি আছে কিনা। এবং আরেকটা জিনিস হয়েছিল কি, সার্জারির পূর্বে বেসিক যে ব্লাড টেস্ট বা যে আমার ইউরিন রুটিন টেস্ট যেগুলো দরকার হয়, এগুলো কিন্তু করা হয়েছিল। যার ফলে কি হয়, আমার শারীরিক কন্ডিশন কি, সেই ভিত্তিতে ডাক্তার আমাকে সাজেশন দিয়েছিলেন যে আমার পরবর্তীতে কি করা উচিত। আমি যদি এই সার্জারির জন্য উপযুক্ত হই, তবেই কিন্তু ডাক্তার আমার সার্জারি পারফর্ম করবেন, সেটা কিন্তু ওনারা জানিয়েই দিয়েছিলেন। তো এখন যে বিষয়টা হচ্ছে, সেটি হচ্ছে ঝুঁকি কমানোর জন্য আহ, ডাক্তার এবং ক্লিনিকের ভূমিকা কিন্তু যথেষ্ট। তাই একজন প্রশিক্ষিত এবং এক্সপিরিয়েন্সড এবং যে ডিগ্রি বললাম তার যেন প্রপার ডিগ্রি থাকে, সেরকম ডাক্তারের থেকেই কিন্তু আপনি আপনার সার্জারি বা তার আন্ডারে সার্জারি পারফর্ম করাবেন, ঠিক আছে? সঠিক চিকিৎসক এবং সঠিক পদ্ধতি নির্বাচন কিন্তু আপনাকে একটা বড় রকমের সুবিধা দেবে, ঠিক আছে? তো এই বিষয়ে আমি বড় ভিডিও আর বানাবো না, তো এই পর্যন্তই আজকের ভিডিওটা। এবং আপনি যদি বিশেষ কোনো সাহায্য চান, এই বিষয়ে হেল্প চান, তো আপনি আমাকে সরাসরি যোগাযোগ করতে পারেন। আর নিজের ও অন্যের জীবন রক্ষার্থে সচেতন হন এবং সচেতনতা ছড়ান। হেয়ার ট্রান্সপ্লান্ট রিলেটেড যদি কোনো প্রশ্ন থেকে থাকে, সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। আর আপনার যদি কোনো বিষয়ে প্রশ্ন থেকে থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে জানান। আর আপনারা হেয়ার ট্রান্সপ্লান্ট রিলেটেড আর কি বিষয়ে জানতে চাইছেন, সেই বিষয়ে কমেন্ট সেকশনে জানান। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সাথে থাকার জন্য।